প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আরও রয়েছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাইনওয়াজ খান। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব সালেউদ্দিন সিফাতের কাছে। বলা হচ্ছে আপনাদের জন্য রাজনৈতিক দলের নিবন্ধন সময়সীমা বাড়ানো হয়েছে। নিবন্ধনের জন্য আবেদন করার প্রস্তুতি আপনাদের কোন পর্যায়ে এখন? বিষয়টি এরকম না যে আমাদের জন্য দল নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে, বরং আমরা নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্টভাবে আমরা লিখিত দিয়েছি যে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন সংস্কার কমিশন যে রিপোর্টগুলো পেশ করবে, যে রেকমেন্ডেশনস দিবে, সেগুলোর প্রতিফলন যাতে নির্বাচন কমিশনে বর্তমান যেটা এক্সিস্টিং আছে সেখানে যাতে ঘটে, সেগুলোর প্রতিফলন যাতে দেখা যায়, এবং যেই সকল ব্যবস্থা, বিধিমালা বা যেই সকল বিধিনিষেধ ইতিপূর্বে এখন পর্যন্ত লিখিত আছে নির্বাচন কমিশনে এবং সেটা এখন পর্যন্ত বলবৎ আছে, যেটা ইতিপূর্বে ছিল, সেগুলো সংস্কার জন্য আমরা 90 দিনের মতো আমরা সময় দিয়েছি। আমরা বলেছি যে এই সময়ের মধ্যে এগুলো সংস্কার সাধন করা হোক, তারপরে হচ্ছে আমরা নির্বাচনের জন্য কমিশনের জন্য যে নিবন্ধনের যে কার্যক্রম সেটি আমরা শুরু করব। তো এইটা যতটা না এভাবে দেখানো হচ্ছে যে নিবন্ধনের জন্য আমাদেরকে সময় দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি হচ্ছে আমরা চেয়েছি যে নির্বাচন কমিশনের একটা যৌক্তিক যে সংস্কার, অর্থাৎ নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেটার যে প্রস্তাবনাগুলো সেগুলো যাতে আমাদের বর্তমান নির্বাচন কমিশন সেগুলোর প্রতিফলন ঘটে। এটা কিছুটা ফ্রাস্ট্রেটিংও বলা যায় যে এখন পর্যন্ত আমরা যে সংস্কার কমিশনের রিপোর্টগুলোর প্রতিফলন দেখতে পাবো কিনা সেই জায়গা থেকে আমাদের একটা উদ্বেগ আছে আর কি। বিশেষত আমরা দেখতে পেয়েছি যে উপদেষ্টা পরিষদে সুপারিশমালা নির্বাচন কমিশনের কাছে পেশ করা হয়েছিল, যেমন যারা ফেরারি পলাতক আসামি আছে তারা যাতে নির্বাচনে মনোনয়ন যাতে না পায়, এবং হচ্ছে গিয়ে যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত, বিশেষত এই যে জুলাই গণহত্যায় যাতে যাদের অভিযোগ পাওয়া গেছে তারা যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, এই ধরনের কিছু সুপারিশমালা নির্বাচন সংস্কার কমিশন এবং পরবর্তী উপদেষ্টা পরিষদে তারা আশু বাস্তবায়নযোগ্য বলে আমরা নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করা হয়েছিল। কিন্তু সেগুলোর ব্যাপারে আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকে অসম্মতি লক্ষ্য করা গেছে। এছাড়াও রিসেন্টলি সাউথ সিটি কর্পোরেশনের যে একটা মামলা হয়েছিল যেখানে ইশরাক হোসেন বনাম ফজলেনুর তাপস গং, এই যে মামলা, এই মামলায় আমরা দেখেছি যে নির্বাচন কমিশন বিবাদী পক্ষে ছিল, কিন্তু বিবাদী পক্ষে থাকা সত্ত্বেও এই মামলায় একতরফা রায় হয়েছে, তার মানে নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বিতা করে নাই। আমরা আরো দেখতে পেয়েছি যে এই মামলার পরে যে উচ্চ আদালত এটার প্রতিকার কামনা করে আপিল করা, সেটাও কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে নির্বাচন কমিশনকে দেখি নাই। তো এবং এরপরে আমরা গেজেট প্রকাশের বিষয়টাও দেখলাম। তো এখানে আরো বেশি প্রশ্ন রয়ে যায় যে যখন আমরা দেখতেছি যে প্রশাসক নিয়োগের মতো একটা ব্যাপার হয়ে এসেছে, ফলে এই মামলার রায়ের যে কার্যকারিতা সেটা আসলে নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে ডক্টর আসিফ নজরুলও বলেছেন যে তাদের সাথে যোগাযোগ করা হয়নি, বরং নির্বাচন কমিশন নিজের মতো করে সেখানে মুভ করেছে। প্রধান নির্বাচন কমিশনার বিশেষ করে আপনারা অভিযোগ করেছেন যে তিনি একটি দলের কথা শুনছেন। আমরা ঠিক সেভাবে বলিনি, আমরা বলেছি যে নির্বাচন কমিশনের কিছু তৎপরতা এবং ভূমিকা আমাদের কাছে উদ্বেগজনক লেগেছে। আমরা সবসময় চেয়েছি যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এটি নিরপেক্ষ ভূমিকা পালন করুক, এবং বাংলাদেশের যে আমরা এখন ট্রানজিশনাল মোমেন্টে আছি, একটা খুবই গুরুত্বপূর্ণ মোমেন্ট, অনেক বছর পর এটা আমাদের কাছে এসেছে, এবং এই ধরনের সুযোগ আসলে বাংলাদেশের মানুষের কাছে আর কখন আসবে কেউ জানে না। যখন আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাব, সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের দায়িত্ব নিরপেক্ষ অবস্থান বজায় রেখে কিভাবে এই সুন্দর একটা ট্রানজিশনটা তারা দিতে পারে সেটা আশু প্রয়োজন আর কি। এলাইনওয়াজ খান, যে নির্বাচন কমিশনের যে অবস্থাটা, নির্বাচন কমিশনাররা মাঝে মাঝে যে সমস্ত বক্তব্য রাখেন, অতীতে নির্বাচন কমিশনার যারা ছিলেন তাদের বক্তব্যের সাথে এদের বক্তব্যের ধরন মিলে যায়। সংস্কারের ব্যাপারে তাদের কোনো আগ্রহ খুবই কম বলে আমাদের মনে হয়েছে। বিশেষ করে আশু কার্যকর করা যায় এমন 9টি প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেটা ফেরত পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? তাহলে কি তারা সংস্কারের পক্ষে নয়? এই ইলেকশন কমিশন গত 15 বছর যে অনৈতিক কাজগুলি করেছে বা অগণতান্ত্রিক পন্থায় নির্বাচনের ব্যবস্থাগুলো এরা করেছে, এদের সাথে সম্পর্ক ছিল রিটার্নিং অফিসে যারা আছে, যারা প্রত্যেকেই প্রশাসন থেকে আসছে। আমাকে অবশ্যই এই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হলে এই ইলেকশন কমিশনকে আগে সংস্কার করতে হবে। ইলেকশন কমিশন এটা করবে না, এটা করতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই কাজটা করতে হবে, এবং এই কাজটা যত দ্রুত সরকারকে মানতে চাইছে না, সেটা হবে না। কারণ সরকারকে মানতে চাইবে না
সরকার কতখানি সিরিয়াস ব্যাপারে সেটাও দেখার বিষয়। দেখার বিষয় আছে। সরকার যদি সিরিয়াস হয়ে থাকে ওরা মানবে না, কারণ এই বিপ্লবেরই তারা ফসল, না মানার কোনো কারণ নাই। যে প্রশ্নটা এসেই গেছে যে এতদিনে তো আসলে ইলেকশন কমিশন তার নির্বাচন করার মতন একটা গ্রহণযোগ্য জায়গায় যার অবস্থা তৈরির কথা ছিল, কিন্তু এখনও 8 মাস হয়ে গেল প্রায়। এই সংস্কার যে কমিশন যারা আছে তারা কী ধরনের সংস্কার নিয়ে আসছে আমরা এখনও পরিষ্কার জানি সেগুলো না। তো রয়েছে সব না, সেই স্পষ্ট। সেই কমিশনগুলি তারা তো সুপারিশ ওয়ার্ক। করা দিয়েছে। তা আমাদের যেটা প্রবলেম যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে সকল পক্ষেরই আন্তরিকতার এক ধরনের অভাব পরিলক্ষিত হচ্ছে, জি। সিরিয়াসনেস নাই। জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনকে যে কিছু কথা বলেছিল, তাদের মূল বক্তব্যটা ছিল যে নির্বাচন সংস্কার কমিশন যে ধরনের সুপারিশ করেছে সেগুলো বাস্তবায়ন করে আপনারা এগোন, কিন্তু তারা সেখান থেকে যেতে রাজি হয়নি। জাতীয় নাগরিক পার্টির বয়স হলো মাত্র 2 মাস 2 দিন, কিন্তু আমরা লক্ষ্য করছি যে তাদের উপর আক্রমণের মাত্রা ও প্রয়োগ অনেক বেশি হচ্ছে এবং এই অভিযোগ এনসিপি নেতারা করছেন। এলাই নওয়াজ খান, আপনার মতামত কি? আসলেই তারা কি চতুর্মুখী আক্রমণের শিকার হচ্ছে? আমরা সবসময় সর্বক্ষেত্রে সব দেশেই দেখেছি যে মানুষ সাধারণত নতুন কিছু সহজে গ্রহণ করতে চায় না। আমাদের দেশের লোকেরা কিংবা লোকেদের কথা বাদই দিলাম, কারণ এটা সবসময় বঞ্চিত। রাজনৈতিক দলগুলি নতুন কোন একটা কিছু সহজে মেনে নেওয়ার মতন অবস্থায় থাকে না। আর সেই সঙ্গে এদের সঙ্গে বিরাট অংশ জনগোষ্ঠীর যে কায়েমি স্বার্থ জড়িত হয়, তারাও এটা সহজে মেনে নিতে চায় না, এইরকম একটা ব্যাপার আছে। আর একটা হলো যে মানুষ হয় কি, এই বিপ্লবের পরে আমি মানুষের মধ্যে দেখেছি যে ছাত্রদের সম্পর্কে এত উচ্চ ধারণা তৈরি হয়েছে যে এরাই কিছু করতে পারবে, কারণ যে ছেলেরাই স্যাক্রিফাইস করেছে, এটা একটা দিক। আর একটা হলো যে এদের অধিকাংশ ছেলেরা আমাদের আমাদের মতন মধ্যবিত্ত পরিবার থেকে আসছে, এরা কেউ এমন না যে তাদের জমিদার পরিবার থেকে আসছে। সুতরাং এক ধরনের লোভ থাকতে পারে। কিন্তু এখন যেটা হচ্ছে, একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা যখন সোশ্যাল মিডিয়া আসে কোটি কোটি লোক দেখে, মনে হলো যে কোটি কোটি ঘটনা ঘটছে, এরকম একটা ধারণা তৈরি হয়। সমস্ত লোক এটা দেখতে পায়, এরকম একটা ধারণা তৈরি হয়। তো সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো, যেমন আমাদের পাড়ার মধ্যে ছেলেপেলেরা অনেক খারাপ কাজ করে, এটা নিয়ে লোকেরা খুব কথা বলে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব যখন সামান্য তার যদি কোনো বিচ্যুতি ঘটে, এটা কিন্তু পাড়ার লোকেরা মেনে নেয় না, লোকেরা মেনে নেয় না। যার সম্পর্কে একটা উচ্চ ধারণা হয়, তাদের ছোটোখাটো জিনিসও অনেক সময় বড় হয়ে আসে, যেটা এই নতুন সংগঠনের ছেলেপেলেদের ব্যাপারে হয়েছে। তারপরেও ওদের পরিস্থিতি হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে যে ধরনের এক্সপিরিয়েন্স দরকার, আমার কেন যেন মনে হয়েছে যে এই ধরনের অভিজ্ঞতার অভাব তাদের মধ্যে আছে। আর যে কারণেই পাকা রাজনৈতিক দলগুলির সহজ শিকার হচ্ছে তারা। আরেকটি বিষয় সামনে আসছে, সেটি হলো যে এই 24-এর যে গণ অভ্যুত্থান যেভাবেই হোক না কেন এই তরুণরা নেতৃত্বটা দিয়েছে এবং তাদের উপর মানুষ আস্থা রেখেছে এবং তাদের উপর আস্থার কারণেই মাঠে নেমেছে সবাই। রাজনৈতিক দলগুলো এই ক্রেডিটটা নিতে পারেনি, যেভাবে হোক তারা নিতে পারেনি। এখন আমরা লক্ষ্য করছি এই তরুণদের আক্রমণের পাশাপাশি 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বা মানুষের যে একটা ভবিষ্যৎ নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন ছিল, সেখানে আঘাত করার একটা প্রবণতা আমরা দেখছি। এখানে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হলো, যেমন ধরেন এই যে আওয়ামী লীগের শাসন, জি। তারা 15 বছর ধরে যা কিছু করেছে, তাদের শেখ মুজিবুর রহমানকে মহান করার জন্যে এবং পাঠ্যপুস্তকের পড়িয়েছে যে ছেলেপেলেদের, এই ছেলেপেলেরা এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন করে তাদেরকে ক্ষমতার থেকে হটিয়ে দিয়েছে। যারা একসময় মনে করতো যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারে এমন কোনো শক্তি বাংলাদেশে নাই, এরকম কথাবার্তার প্রকাশ্যে বলতো। তা এই ছেলেপেলে সেটা করছে, যেটা হচ্ছে যে একটা ইন্টার জেনারেশন এদের বিরুদ্ধে চলে গেছে, তাই না? একটা দল যারা মনে করে যে তারা খুব প্রাচীন একটা দল, প্রায় 70-75 বছরের পুরনো একটা দল, এই দলকে কেউ চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশে,
এটা তারা কখনো ভাবেই নাই। Right. কিন্তু এই তরুণ ছেলেরা চ্যালেঞ্জ করে নাই, তাদের নৈতিক অবস্থানকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। অর্থাৎ একটা রাজনৈতিক দলের যে নৈতিক অবস্থান থাকে সেই জায়গাটা তারা ধ্বংস করে দিচ্ছে, অপ্রাসঙ্গিক করে দিয়েছে। অপ্রাসঙ্গিক করে দিচ্ছে। যার ফলে হয়েছে কি যে এরা তো এদের লোক আছে এদের সাথে, যে কারণ এদের সাথে যে সুবিধাপ্রাপ্ত যে গোষ্ঠীটা রয়েছে তাদের সঙ্গে কম না, তারা আপনি হিউজ একটা সংখ্যা তারা এখন আছে। এরা নানাভাবে এদেরকেই করার জন্য, নানাভাবে, নানা কৌশলে, নানা কভারে এদেরকে হিউমিলেট করা, এদেরকে জনগণের সামনে ছোট করার কাজটা তাদের করার মতন ওই সক্ষমতা কিন্তু তাদের আছে। ফ্যাসিস্ট বিরোধী অংশীজনের কেউ কেউ যদি সেই কাজটি করেন তাহলে কি বলবেন? অংশীজনের মধ্যে তো অনেকেই চ্যালেঞ্জ মনে করতে পারে এই নতুন দলকে, সেই হিসাবেও করতে পারে, এটা আমার মনে হতে পারে। তবে যেমনেই হোক না কেন, আমার কাছে যেটা সবসময় মনে হয় যে পতিত স্বৈরাচারী সরকারের লোকেরা অনেককেই প্রভাব করার মতন ক্ষমতা তাদের আছে। কারণ বাংলাদেশের লোক কত টাকায় কি করবে না করবে ব্যাপারে কিন্তু আমার একটা আছে যে কত টাকা পর্যন্ত তারা সম্মতি হবে, একটা ব্যাপার কিন্তু দেশের একটা প্রবাদ বাক্যের মতন হয়ে গেছে Right, right. জহুরুল্লাহ সাল্লামের একটা ঘটনা দিয়ে। জি জি হ্যাঁ, জি জি। সুতরাং এটা হতে পারে। আরেকটা হলো যে এই ছেলেদেরও লিডারশিপকে এটা নিয়ে বিচলিত হলে তো চলবে না, তাহলে তারা গাইতে পারবে না। তাদেরকে এটা ফেস করার মতন, আমি যেটা মনে করি যে জনগণের কাছে অতি কাছে যাওয়া, ওয়েলফেয়ার কাজের মাধ্যমে এই উদ্যোগটা তাদের মধ্যে থাকলে, সাধারণ মানুষ সাথে থাকলে অন্যরা কি বললো এতে খুব একটা আসে যায় না। সালাউদ্দিন সিফাত, সংস্কারের প্রশ্নে প্রধান রাজনৈতিক দল বিএনপির মতামতকেই সরকার কেবল অগ্রাধিকার দিচ্ছে, রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা চলছে, এ নিয়ে সমালোচনাও হচ্ছে। দেখে মনে হচ্ছে বিএনপি ওকে করলে সব কিছু ওকে। তাহলে 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী আপনাদের মতামতের কি হবে? যে আমরা অনেকদিন আগ থেকেই বলে আসছি, মৌলিক সংস্কার ব্যতীত এই রাষ্ট্রের যে গুণগত পরিবর্তন সেটা আসলেই আসবে না, এবং সেটা ইলেকশনের আগে রাজনৈতিক দলগুলোর মাঝে এই বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হতে হবে যে আমরা এই মৌলিক সংস্কারগুলো রাষ্ট্রের মাঝে আমরা করব, তারপর আমরা ইলেকশন এবং ক্ষমতা হস্তান্তর বা এই ধরনের যে প্রক্রিয়া সেখানে যাব। কারণ হাসিনা আমাদেরকে যে বাস্তবতায় রেখে গেছে, যে সিস্টেমে রেখে গেছে, এটা একটা মার্ডারের সিস্টেম, এটা একটা ফ্যাসিস্ট সিস্টেম। এখন আপনি যদি যেখানে রেখে গেছে কোনোরূপ কোনো পরিবর্তন ব্যতীত, কোনো স্ট্রাকচারাল কোনো কিছুতে আপনি হাত দিলেন না, কোনো কাঠামোগত কোনো পরিবর্তন করলেন না, যেই ব্যবস্থায় আমাকে রেখে গেছে ঠিক সেখান থেকেই আপনি শুরু করলেন, তাহলে সেটা একটা ফল্টি বিগিনিং হবে, একটা ভুল পথে যাত্রা হবে, একদম শুরুতেই গলদ হবে। তো আমরা এই ধরনের কোনো ফল্টি বিগিনিংয়ের মধ্য দিয়ে তো আমরা যেতে চাই না। যারা 24-এ অভ্যুত্থান করেছে, এটা শুধুমাত্র নাগরিক পার্টির নেতৃবৃন্দ না, বরং প্রত্যেকটি রাজনৈতিক দলের যে তরুণ অংশটা আছে, আমরা মনে করি এখানে একটা প্রজন্মগত পরিবর্তন ঘটেছে। নিঃসন্দেহে যারা তরুণ অংশটা আছে তারা সব সময় চাচ্ছে যে এইটার একটা রাষ্ট্রের একটা গুণগত পরিবর্তন হোক। তো এই জায়গা থেকে মৌলিক সংস্কারগুলোকে ব্যতীত আপনি ধরেন শুধুমাত্র, অনেকেই এখন বলছে শোনা যায় যে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন হতে পারলে, শুধুমাত্র নির্বাচন ব্যবস্থার মাঝে পরিবর্তন আসতে পারলে, মৌলিক গুণগত পরিবর্তন আসতে পারলে তাহলেই বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। আমরা মোটেও এটার সাথে এগ্রি করি না। কারণ কেবলমাত্র সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা দিয়ে আপনি রাষ্ট্রের গুণগত পরিবর্তন করতে পারবেন না। আপনার পুলিশ ব্যবস্থা যদি ইনট্যাক্ট রেখে দেন, যেটা এতদিন পর্যন্ত মার্ডারাস একটা রেজিমকে সাপোর্ট দিয়ে গেছে, একদম প্রত্যক্ষ সমর্থন, আপনি যদি বিচার ব্যবস্থাকে ইনট্যাক্ট রেখে দেন, যেই বিচার ব্যবস্থাও কোনো না কোনোভাবে এই আওয়ামী রেজিমকে সাপোর্ট দিয়ে গিয়েছে, এবং দেখা গেছে যে আমি যদি আমাদের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরা হামলার শিকার হতাম, হামলার শিকার হয়ে আবার আমাদেরকেই মামলা দিয়ে কোর্টে পাঠানো হতো, পরবর্তীতে ওখান থেকে আবার আমাদেরকে জেলে পাঠানো হতো। তো ফলে এই যে বিচার ব্যবস্থা, এইটাকেও তো আপনি ইনট্যাক্ট রাখতে পারবেন না। ফলে এই যে বিচার বলেন, পুলিশ ব্যবস্থা বলেন, কিংবা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, সংবিধানের মাঝেও তো আপনার যেই নির্বাচিত হয়ে আসুক না কেন, তাকে কিভাবে ফ্যাসিস্ট করে তোলা যায়, তাকে কিভাবে কর্তৃত্ববাদী বানানো যায়, সেই ধরনের উপকরণ বিদ্যমান আছে। এই কারণে আমরা বলেছি যে সংবিধানের ক্ষেত্রে আমরা বলেছি, রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে বলেছি যে একজন প্রধানমন্ত্রী, একজন ব্যক্তি তিনি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং আমরা বলেছি সাংবিধানিক যে সকল পদ আছে সেগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে একটা কর্তৃত্ব থাকে সেটাকে হ্রাস করতে হবে, যাতে ক্ষমতার ভারসাম্যটা অর্জিত হয়। অনেক বিএনপি এখন বলছে যে পরপর দুইবারের বেশি, আমরা কিন্তু পরপর দুইবারে যাইনি। আমরা বলেছি যে কোনোভাবেই সে লাইফ টাইমে তার দুইবার হচ্ছে সে প্রধানমন্ত্রী
হতে পারবে। এখন অনেকে বলেন যে এই ধরনের মডেল তো পৃথিবীতে নাই, বা এটা তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি না, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিকে ফলো করা হয় নাই। আমরা স্পষ্টভাবে বলি যে বাংলাদেশের সংবিধানে কোথাও এটা লেখা নাই যে এটা এই ওয়েস্টমিনিস্টার অমুক দেশের এটার মতোই ফলো করতে হবে। আর ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বলে যেটাকে আড়াল করা হয়, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কি আসলে কি কোনো একদম স্ট্যান্ডার্ড প্রসিডিওর প্রোটোকল কোথাও আছে যে এই ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি মানে এইটা? এ ধরনের কোনো কিছু তো নাই। ফলে বাংলাদেশের যে পরিবর্তিত বাস্তবতা, সেখানে আপনি পুরো পৃথিবী থেকে উদাহরণ নিতে পারেন। পুরো পৃথিবী থেকে উদাহরণ নিয়ে আপনি সেটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে কাস্টমাইজ করে চালাবেন সেটা ইম্পর্টেন্ট। আপনি কোন দেশ কি বললো এবং সেটা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করা হলো না, এই তর্কে যাওয়া তো ঠিক না। আর একটা জিনিস সেটা হচ্ছে বাংলাদেশের সব জায়গায় আমরা বলে আসছি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলেন, ইতিপূর্বে বলেন, সবচেয়ে বড় সংকটটা হচ্ছে ক্ষমতার যে হস্তান্তরটা। এখানে যে ক্ষমতায় বসে সে হয়ে যায় রাজা, সে হয়ে যায় সর্বসের্বা, এবং সে পারসিকিউশন চালিয়ে যায় বিরোধী দলগুলোর উপর। সে মনে করে, যে ক্ষমতায় বসে সে মনে করে এখানকার যারা বিরোধী দলীয় রাজনীতি করবে তাদের কোনো সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার থাকতে নেই। ফলে দেখা যায় তারা যখন এরকম কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে, যখন তাদের 5টা বছর শেষ হয়ে যায়, তখন তারা এই ভয়টা পায় যে ক্ষমতা ছেড়ে দিলে না আমরা আবার প্রসিকিউশনের মুখোমুখি হব। ফলে বাংলাদেশে দেখা যায় যখনই আপনার এই ধরনের সরকারগুলো স্থায়িত্ব পায়, সেটা নির্বাচনের মাধ্যমে হতে পারে। নির্বাচনের মাধ্যমেই তো শেখ হাসিনা ক্ষমতায় এসেছে, পরবর্তী এসে একটা অনির্বাচিত অবস্থা বজায় রেখেছে এবং কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। ফলে বিরোধী দলগুলোর হাতে নিয়মতান্ত্রিক নির্বাচনী পদ্ধতিতে এই সরকারকে, যে কোনো সরকারকে হটানোর আর কোনো ব্যবস্থা থাকে না। তখন তাকে এবার গণ অভ্যুত্থানের দিকে হাঁটতে হয়, রেভলিউশনারি মেজার নিতে হয়, রেভলিউশনারি মুভমেন্ট নিতে হয়। এখন বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী যারা ছাত্র আছে, তারা কতবার এভাবে রক্ত ঝরাবে? তারা 90তেও এই স্বৈরাচারী যে এরশাদ, তার বিরুদ্ধে রাস্তায় রক্ত ঝরিয়েছে। এরপরে পরবর্তীতে এখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে, আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে আন্দোলন করে সে রক্ত ঝরিয়েছে। এভাবে কি বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী বারবার রক্ত ঝরিয়ে যাবে? ক্ষমতা হস্তান্তরের কিংবা রাষ্ট্র থেকে কর্তৃত্ববাদী যে এলিমেন্টসগুলো, সেগুলোকে বাজেয়াপ্ত করার, সেগুলোকে একদম উধাও করে দেওয়ার কি কোনো প্রক্রিয়া থাকবে না? ফলে আমরা এখন যে মোমেন্টে উপস্থিত হয়েছি, এটা একটা ট্রানজিশনাল মোমেন্টে। এই ট্রানজিশনাল মোমেন্টে এটা মাস্ট বি এনশিওর করতে হবে যে আগামীতে যে সরকার আসবে ক্ষমতায়, সে কখনো কর্তৃত্ববাদী হয়ে উঠবে না। এটার জন্য আপনার যেই ব্যবস্থাগুলোর কথা বললাম, পুলিশ কখনো কোনো সরকারি দলের হয়ে কাজ করতে পারবে না। পৃথিবীর যে কোনো দেশে, রাষ্ট্রে যান আপনি, সেখানে পুলিশ একটা রাষ্ট্রের ইনস্ট্রুমেন্ট। রাষ্ট্রে সে প্রত্যেকটা জনগণের সার্ভিসটা সে এনশিওর করে। আমাদের এখানে হয়ে গেছে পুলিশ যখন যে দল আছে, এমনকি আপনি এখনো দেখতে পাবেন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রশাসনের লোকজন চিন্তা করে রাখছে যে আগামীতে অমুক দল হয়তো ক্ষমতায় আসতে পারে, এবং তাদের ভূমিকাও সেরকম হয়ে উঠছে। যেহেতু অমুক দল ক্ষমতায় আসবে, সুতরাং আমাদেরকে প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করা যাবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে বলেন, কিংবা যারা হচ্ছে মাদক ব্যবসায়ী আছে, বা যারা হচ্ছে বিভিন্ন জায়গায় লিজ টিজ নিয়ে টোলের নামে দেখা যাচ্ছে চাঁদাবাজি করছে, তো তাদের বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা নেওয়া যাবে না। কেন? কারণ পরবর্তী যে সরকার আসবে তাকে হয়তো প্রমোশন নাও দিতে পারে। ফলে রাজনৈতিক দলগুলোকেও কিন্তু এই ব্যাপারে তাদের একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হতে হবে, এবং রাজনৈতিক দলগুলোকে তাদের কাজে কর্মে এটা প্রমাণ করতে হবে যে আমরা প্রশাসনের উপরে কোনো হস্তক্ষেপ করব না। প্রশাসনকে রাষ্ট্রীয় যে প্রোটোকল, প্রশাসন রাষ্ট্রীয়ভাবে নাগরিকদের যে অধিকার রক্ষা, সেটার জন্য সে কাজ করবে। তাদেরকে সেবা দিতে গিয়ে যদি আমার দলেরও কাউকে অ্যারেস্ট করার প্রয়োজন পড়ে, আমার দলেরও কাউকে আইনের আওতায় আনার প্রয়োজন পড়ে, সেটা সে করবে। এর জন্য তার প্রমোশন আটকে যাবে, তাকে উচ্চ পদে যেতে দেব না, এই ধরনের যে প্রক্রিয়া ইতিপূর্বে দেখে এসেছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকরা, সেটা যে তারা করবে না, এই নিশ্চয়তাটাও তাকে রাজনৈতিক দলগুলোকে দিতে হবে, এবং তাদের কাজে কর্মে সেটা প্রতিফলিত হতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক আলাইন নওয়াজ খান, আরও রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত।
সংস্কার কোনো দলের এজেন্ডার বিষয় নয়। সংবিধান বা নির্বাচন সংস্কার কমিশন এই দুটো নিয়ে বেশি আলোচিত হচ্ছে। এই দুটো বিষয়ে জাতীয় নাগরিক পার্টির প্রস্তাবনা এবং তাদের সুপারিশমালা অনেক মিলে গেছে, যার কারণে অনেকে ভাবছেন যে সংস্কারের এজেন্ডাকে অন্তর্বর্তীকালীন সরকার এবং এনসিপির এজেন্ডার সঙ্গে গুলিয়ে ফেলছেন মূলত। এর প্রভাব খোদ সংস্কার প্রক্রিয়ার উপরও গিয়ে পড়ছে। এতে অনেক মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি হচ্ছে না। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মধ্যে তাদের উপর জনমতের চাপও তৈরি হচ্ছে না। এরকম কিছু মৌলিক সংস্কার হলো যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, যেটা আনুপাতিক পদ্ধতির উচ্চকক্ষ, সংবিধান সংশোধনের পদ্ধতি, একই ব্যক্তির একাধারে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা না হওয়া, এক ব্যক্তির দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া ইত্যাদি। অনেকে বলছেন যে প্রধানমন্ত্রীর যে একচেটিয়া ক্ষমতা, এটাকে যদি সংযত রাখতে হয় তাহলে এই সংস্কারগুলোর ভীষণ প্রয়োজন। প্রশ্ন উঠেছে এই জিনিসগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐকমত্য এখনো পৌঁছতে পারছে না কেন? আমরা ছোটোবেলা থেকে শিক্ষা সংস্কারের বিষয়টা বারবার জেনে আসছি। এ পর্যন্ত সেই 47 থেকে আরম্ভ করে এখন পর্যন্ত পাকিস্তান আমলে 5 বার এবং বাংলাদেশ আমলে 6 বার শিক্ষা কমিশন হয়েছে। একটা শিক্ষা কমিশনও বাস্তবায়ন হয় না। আপনারা যদি মনে রাখবেন, আপনি যখন সংস্কার উদ্যোগ নেবেন তখন যেটা বাস্তবায়ন না হয় তাহলে সমস্যাটা আরও বেশি বেড়ে যায়। তা বারবার সংস্কারের আসছে, বারবার এটা ইমপ্লিমেন্ট হয় নাই, বারবার সংকট এবং সমস্যা বেড়েছে। এই সমস্যা বেড়ে যাওয়া এবং সংকট তৈরি হওয়ার মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদের ব্যাপক উত্থান ঘটে গেছে আমাদের দেশে। তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিন সাহেবের সময় 29টা কমিশন হয়েছিল, আপনার যদি মনে থাকে 29টা কমিশন, কিন্তু এই কমিশনের বাস্তবায়নের দেখে নেই বা জনগণ দেখে নেই, সুপারিশমালাও জানি না এমন একটা অবস্থা। জি, এর আগে এরশাদের সময় অনেকগুলি টাস্কফোর্স গ্রুপ তৈরি করা হয়েছিল এবং খুব মজার ব্যাপার যে অনেক সব মেধাবান লোকগুলি ওটা ছিলেন। ইভেন আমাদের প্রধান উপদেষ্টা ওই টাস্কফোর্সের কোনো একটা সদস্য ছিলেন, সম্ভবত উনি কী বলে স্বয়ম্ভর বাংলাদেশ কিংবা এরকম একটা বিষয়ের উপরে ছিলেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন। এই এখন যারা আছে অনেকের মধ্যে তাদের অনেকেই কিন্তু সেই কমিশনে ছিল, কিন্তু সেই কমিশনে কী হয়েছে আমরা এখন পর্যন্ত জানি না। এবং ওই সময় ধরেন একটা শুধু শিক্ষা কমিশন আমরা জানতাম, বারবার ছোটোবেলার থেকে আমাদের মাথার মধ্যে শুধু শিক্ষা কমিশনের আন্দোলন আমরা দেখে আসছি। এই হামিদুর রহমান শিক্ষা কমিশন, কুদরতে খোদা শিক্ষা কমিশন, এই নানা রকম কমিশনের মধ্যে দিয়ে আমরা আসছি। একটা কমিশনও বাস্তবায়ন হয় না এবং এদেশের লোক বাস্তবায়ন করতে দেয় নাই, কিংবা ওই কমিশনগুলি সঠিকভাবে জনগণকে অ্যাড্রেস করতে পারে নাই। এটা একটা ব্যাপার দেখছি এক ধরনের, যে কারণে আমি মানুষের মধ্যে কমিশন নিয়ে কিন্তু খুব একটা আগ্রহ আমি এখানে একটু যোগ করি। সেটি হলো অতীতে যে সংস্কার কমিশন বা টাস্ক ফোর্স হয়েছে সেখানে এত গুছালুবুদ্ধ হয়নি এবার যেভাবে হয়েছে। এবং আপনি লক্ষ্য করেছেন যে এবার যে সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা দিয়েছে এটা সবাই পড়তে পারছে, অ্যাভেলেবল, ইচ্ছা করলে পড়া যাচ্ছে তাদের প্রস্তাবনাগুলো কি। আপনি নিজে দীর্ঘদিন এই পেশার সঙ্গে জড়িত, সাংবাদিকতার সঙ্গে জড়িত। আপনার বাংলাদেশের বলা যায় রাজনৈতিক উত্থান পতন এই পাকিস্তান আমল থেকে দেখছেন, এবং সংকটটা হয়েছে অন্য জায়গায়। সেটি হলো আপনি নিজেও বলছিলেন যে কোনো সংস্কার কোনো রাজনৈতিক দলের সরকারের দ্বারা আসলে হয়নি শেষ পর্যন্ত, প্রস্তুতি যাই হোক না কেন। এবারও কিন্তু অনেকের আশঙ্কা যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যখন আসবেন তারা আর এই সংস্কারটি করবেন না। আপনার কি মনে হয়? ঈশ্বর তো একটা স্বৈরাচারী শাসক হিসাবে সে কতগুলি বিচার বিভাগের সংস্কার করেছিল, জি, এবং বিকেন্দ্রীকরণ, যেটা প্রশাসনিক বিকেন্দ্র করতে যে উদ্যোগ নিয়েছিল, এবং এই যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সে মনে করছিল যে একদম জনগণের দোরগোড়ায় বিচার নিয়ে যাব। কিন্তু যখন বিএনপি আবার যখন ক্ষমতা আসলো তখন কিন্তু ওটা তার রাখল হয়ে গেল। আমার কথা হলো, যদি ওই বিকেন্দ্রীকরণের মধ্যে কোনো ত্রুটি থাকে সেটা সংশোধন করে ওইটাকে যদি রাখা যেত, এবং যদি সত্যি জনগণ বিচার বিভাগে বিচার পাওয়ার উপকৃত হতো, রাখলে অসুবিধা ছিল না। কিন্তু যে কারণে আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক দলের সবুজ সংকেত ছাড়া
এই ধরনের কমিশন যত বাস্তবসম্মত, যত যুগ উপযোগী হোক, এটা কোনো আলটিমেটলি এটা তাহলে কোনো সমাধান কাজ কি দেশ কি কাজ আগের না। মতোই চলবে? আমার এখন যেটা হচ্ছে যে অতি জরুরি যে সমস্ত সংস্কার দরকার, কারণ আলটিমেটলি তো অন্তর্বর্তী সরকার, এটা জি, আলটিমেট দেশ চালাবে যারা আগামীতে নির্বাচিত হবেন তারা, তাদের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারে চলে যাওয়া, এটা কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের ব্যাপার না। এখন বিএনপি মেজর পলিটিক্যাল পার্টি, সেই হিসাবে তার প্রতি হয়তো সবার একটাই থাকে যে ওদের মতামতটা ইম্পর্টেন্ট। তাদের মতামত নেব, সবার মতামতে ঐক্যবদ্ধের ভিত্তিতে আমার মনে হয় এই সরকার মিনিমাম যেটা দরকার। আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি যত কমিশন, যত সংস্কার করা হোক না, আমি যেটা বলি মাইন্ডসেট, রাইট। মানসিকতা। গণতন্ত্র কিন্তু মানসিকতাতে হয়। আপনি যে কারণে দেখবেন যে আমেরিকান সংবিধানের রচনা যারা করছেন তারও প্রায় অনেক 100 বছর পরে ভোটার রাইটগুলি আসছে, ভোটার রাইট স্ট্যাবলিশ হচ্ছে। বিকজ তারা যখন সংবিধান করছেন তারা ধরে নিচ্ছেন যে আমেরিকার জনগণ সঠিক লোক চয়েস করার মতন ওই ইয়ে তো তাদের মধ্যে হয় না এখনও। সুতরাং আমাদের জনগণের মধ্যে যেমন সঠিক লোকটা চয়েস করার মতন ব্যাপারও তারা যেমন দ্বিধাদ্বন্দ্ব থাকে, যদি গণতান্ত্রিক মানসিকতা না থাকে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার মানসিকতা না থাকে, ইনস্টিটিউশনগুলি সেভাবে যদি তৈরি করার মানসিকতা না থাকে, হাজার সংস্কার করে কোনো লাভ নাই। তাহলে কি করতে হবে? আমরা তো পারবো না এই পলিটিক্যাল লিডারদেরকে ওই মানে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক দলগুলিকে গণতান্ত্রিক করার মতন শিক্ষাদান করতে পারে। এটা হলো মানসিকতা। জি। এই মানসিকতা যতক্ষণ তো আমাদের রাজনৈতিক দলগুলো লালন না করছে ততক্ষণ। আর ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসি, এখানে ধারণাই করা হচ্ছিল যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটা হবে, কিন্তু দেখা গেল যে না, সেটা দূরের কথা, একদলীয় শাসন হয়ে গেছে। একেবারে ওখানে উল্টো। শুরুতেই সেটা হয়েছে। জি জি। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলি এবং জনগণের মধ্যে ওই মানসিকতা তৈরি করাটা এখন জরুরি হয়ে পড়ছে। সালাউদ্দিন সিফাত, আমরা দেখছি যে নির্বাচনের চাপে, যে দ্রুত নির্বাচন দেন, যে চাপ তৈরি করা হচ্ছে, এতে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা, জুলাই ঘোষণা, দ্বিতীয় রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন, এই যে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় মাঠে আলোচনায় রয়েছে, সবগুলি আসলে আলোচনার বাইরে চলে যাচ্ছে। ইদানিং গণপরিষদ ছাড়া আর বাকি বিষয়গুলি নিয়ে অনেকটা নীরব। কেন এমনটা হচ্ছে? শুক্রবারও আমরা একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে। ফলে আওয়ামী লীগের বিচারের দাবিতে আমরা সবসময় মাঠে সোচ্চার এবং সরব ভূমিকা পালন করেছি। ইতিপূর্বে ঢাকার বিভিন্ন পয়েন্টে যেখানে গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতা অত্যন্ত সংগঠিতভাবে আওয়ামী ফ্যাসিবাদীদেরকে প্রতিহত করেছে, সেই সকল পয়েন্টে আমরা আওয়ামী লীগের বিচার দাবি এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কিন্তু আমরা রাজপথে সরব ভূমিকা পালন করেছি। এছাড়াও আমরা বারবার বলেছি আমরা নীতিগতভাবে এখন পর্যন্ত গণপরিষদ যে নির্বাচন, যেটার মাধ্যমে আমরা একটা নতুন কনস্টিটিউশন করব, নতুন একটা সংবিধান করব, সেটার দাবিতে আমরা মাঠে সোচ্চার রয়েছি। কারণ কিছুক্ষণ আগেও আমি যেমনটা বলেছিলাম যে কনস্টিটিউশনে যদি আমরা হাত দিতে না পারি, কনস্টিটিউশনাল যে সকল যেমন কিছুক্ষণ আগে আপনি সংবিধান সংশোধনের একটা পদ্ধতির কথা বললেন, যেখানে আমরা যেহেতু বলেছি একটা সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের কথা আমরা বলেছি, এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে গণভোটের কথাটা প্রায় লুপ্ত হয়ে গেছে। বাট সংবিধান পরিবর্তন মানে তো সংবিধান ইজ আ কন্ট্রাক্ট বিটুইন দ্য স্টেট অ্যান্ড সিটিজেন, নাগরিক এবং রাষ্ট্রের মাঝে একটা কন্ট্রাক্ট। তো এইটার মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় কেবলমাত্র সংসদের 2/3 মানুষ বলে বসে বসে ঠিক করবে, এটা আমরা মনে করি যে সংবিধান সংশোধন কোনো রাজনৈতিক দলের এজেন্ডা না, এটা হলো টোটাল জনগণের এজেন্ডা। অফকোর্স। তো ফলে সংবিধান যখন আপনি সংশোধন করবেন তখন আমরা সেখানে উল্লেখ করেছি সংসদের 2/3 ইভেন সম্মতি থাকলেও সেটা গণভোটে যেতে হবে। গণভোটে গিয়ে মানুষ ডিসাইড করবে যে ওয়েদার আমরা এটাকে এভাবে পরিবর্তন করব কিনা। তো এই সকল জায়গাগুলোতে যদি আপনি কনস্টিটিউশনাল যদি সংস্কারগুলো করতে না পারেন, তাহলে পরবর্তীতে কিন্তু আমরা যেমনটা বলেছিলাম আমরা ভালো কোনো ফিউচার দেখতে পাচ্ছি না। তবে এটা সত্য যে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে যেহেতু নির্বাচনমুখী এক ধরনের চাপ আছে, যেমন ইসির ক্ষেত্রেও সেটা হয়েছে যে একটা ইলেকশন রিফর্ম কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু সেটার প্রস্তাবনা রেকমেন্ডেশন কি আসবে তার আগেই দেখা গেছে যে ইসি গঠন করা হয়ে গেছে। ফলে আসলেই আদৌ রিফরমেশন কমিশনের যে রিকমেন্ডেশন সেগুলোর কোনো বাস্তবায়ন ঘটবে কিনা সেটা নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সন্দিহান। তো এই ধরনের নির্বাচনমুখী চাপের কারণে কিন্তু অনেক দিকে ওই যেটা প্রশাসনের কথা বলেছি, মাঠ পর্যায়ে প্রশাসন ওভাবে চিন্তা করছে। তো নির্বাচনমুখী চাপ
তো অবশ্যই আছে রাজনৈতিক দলগুলোর, এবং সেসব কারণে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় যে সকল আমাদের সংস্কার প্রস্তাবনা বলেন, আমাদের গণপরিষদ নির্বাচনের কথা বলেন, এই সকল ইস্যুতে রাজনৈতিক দলগুলো দেখা যাচ্ছে মুভ কম করছে। বাট আমরা যেহেতু আমরা নিজেদেরকে গণ অভ্যুত্থানের শক্তি বলি, আমরা যেহেতু বলি গণ অভ্যুত্থানের গর্ভ থেকে আমরা গড়ে উঠেছি, ফলে আমরা সবসময় এইসব দাবিতে মাঠে সরব অবস্থান বজায় রাখছি। এবং তরুণ প্রজন্ম যারা আছে, তরুণ প্রজন্ম আপনি দেখবেন যে তরুণ প্রজন্ম এখন পর্যন্ত সংস্কার প্রস্তাবনা নিয়ে, সংস্কারের এজেন্ডা নিয়ে, আমি গতকালও একটা র্যান্ডম ভিডিও দেখছি যেখানে একজন সাধারণ মানুষ, সাধারণ একজন তরুণ, তিনি বলছেন যে আমাদের এই সংস্কারগুলো না হলে কেবলমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হতে আমার কী হবে। নির্বাচন যে প্রয়োজন নেই এমনটা না, নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তাদেরকেও অবশ্যই এই বিষয়ে ঔথ করতে হবে, শপথ করতে হবে জাতির সাথে, নাগরিকদের সাথে, যে তারা এই সংস্কার প্রস্তাবগুলোকে মানেন। সালাউদ্দিন সিফাত, আপনারা সরকারকে 15 দিন একটা আলটিমেটামও দিয়েছেন, 15 দিন প্রায় শেষ পর্যায়ে। আমরা দেখছি যে কোনো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয়ের অভিযোগ উঠেছে। জানা যায় যে সরকার আন্তর্জাতিক সম্প্রদায় এবং দূতাবাসগুলোর প্রশ্নের মুখোমুখি হতে চায় না বলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। আমরা সরকারের পক্ষ থেকে কিন্তু উদ্যোগটা দেখছি না, বরঞ্চ তারা কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করছে। 15 দিনের আলটিমেটামের বিষয়টা বলে, এটা আসলে আমাদের কোনো যে ব্যক্তি সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক এই আসলে 15 দিন আলটিমেটাম দেওয়া হয়নি। আমাদের কোনো হয়তো একজন নেতৃত্ব, তিনি তার মতো করে ব্যক্তিগত উদ্যোগে এই কথাটা বলেছেন। তো ফলে আমাদের এই আলটিমেটাম প্রসঙ্গে এই হচ্ছে দলীয় আমার সিদ্ধান্ত বক্তব্য, দলীয় সিদ্ধান্ত বলা হয়নি। আর দ্বিতীয়, আপনি যে কথাটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে বিভিন্ন দূতাবাস বলেন কিংবা আন্তর্জাতিক বিভিন্ন মহল বলেন, তাদের প্রচারণার কারণে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা বা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে কিনা, এই প্রশ্নে রাজনৈতিক দলগুলো এবং সরকারের মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এক ধরনের টেনশন কাজ করছে। তারা চিন্তা করছে এটা করলে তারা তাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপর বা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক, সকল গণতান্ত্রিক থাকবে কিনা, এই নিয়ে এক ধরনের তাদের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে। কিন্তু একটা বিষয় অত্যন্ত ক্লিয়ার, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে বসিয়েছে বাংলাদেশের তরুণ ছাত্র জনতা, বাংলাদেশের যে সকল খেটে খাওয়া মানুষ আছে, শ্রমিক আছে, তারা বাংলাদেশের জনগণ। আমি নাম নিচ্ছি না, বাট বিদেশি কোনো শক্তির মদদে এই অন্তর্বর্তীকালীন সরকার বসে নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগকর্তা, যেমনটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিনই বলেছিলেন, ছাত্ররা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এটা মাথা রাখতে হবে, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিকরা কি চায় সেটার উপর প্রাধান্য দিতে হবে। কে কি বললো, বাইরে থেকে কি বললে গণতান্ত্রিক হবে কিনা, একটা পার্টি যে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের হত্যা করেছে পিলখানায়, একটা পার্টি যারা বাংলাদেশের এই আলেম ওলামাদেরকে 5ই মে শাপলার এই যে চত্বর সেখানে গণহত্যা করেছে, আলেম ওলামাদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, একটা পার্টি যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের উপর নির্মম নিপীড়ন চালিয়েছে, 2018 সালে স্কুল কলেজের বাচ্চাদের উপরে, স্কুল কলেজের শিশুদের উপরে তারা নির্মম নিপীড়ন চালিয়েছে, একটা পার্টি যারা 2024 এসে তারা এখানকার ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে। এইটা তো কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে না, ইটস আ মাফিয়া পার্টি, এবং এরা একটা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে। এখন এদেরকে আপনি ডেমোক্রেটিক পার্টি হিসাবে তুলনা করবেন কিনা, ডেমোক্রেটিক পার্টি হিসেবে তুলনা করার কোনো সুযোগ নাই। কোন পলিটিক্যাল পার্টি আসলে রাজনৈতিক দল কিনা সেটি নিয়েই তো প্রশ্ন আছে। ফলে 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 কে কি বললো, আন্তর্জাতিক মহল এটাকে ডেমোক্রেটিক পার্টি বললো কিনা, সুতরাং এটার রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলে বা নিবন্ধন বাতিল করলে ডেমোক্রেসির চর্চা হবে কিনা, এগুলো অত্যন্ত অমূলক প্রশ্ন। এগুলো আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে একমত হতে হবে। আওয়ামী লীগ যখন ইতিপূর্বে একদলীয় শাসন কায়েম করেছে, বাকশাল কায়েম করেছে, এবং সেনাবাহিনীর একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু এরপর যখন সে পুনর্বাসিত হয়ে সে কি বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক কোনো চর্চা উপহার দিতে পেরেছে? পারে নাই। বাংলাদেশের মানুষকে সে উপহার দিয়েছে শাপলার গণহত্যা, বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে পিলখানার হত্যাকাণ্ড, বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে জুলাইয়ের হত্যাকাণ্ড। এত কিছুর পরেও আমরা যদি মনে করি আওয়ামী লীগ গুড আওয়ামী লীগের কোনো ব্যাপার নাই। ফ্যাসিবাদ ইটসেলফ ফ্যাসিবাদী মানেই তো খারাপ, কর্তৃত্ববাদ মানেই তো খারাপ। এখানে আবার গুড কর্তৃত্ববাদ, ব্যাড কর্তৃত্ববাদ, গুড ফ্যাসিবাদ, ব্যাড ফ্যাসিবাদ বলে কোনো কিছু নাই। তাদের যে আওয়ামী মতাদর্শটা মুজিববাদী যে আদর্শ, ভাবাদর্শ, এই পাটাতনে যারাই গড়ে উঠবে, যে সকল লোকজনই গড়ে উঠবে, যে পার্টিটাই গড়ে উঠবে, এটা দিন শেষে আমাদেরকে ফ্যাসিবাদী প্রকল্পই সার্ভ করবে। সুতরাং এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে, এই ব্যাপারে চিন্তা করতে আলাদা কোনো যদি কিন্তু তথাপি অথবা এই ধরনের কোনো কিছু যাওয়ার কোনো প্রয়োজন নাই। ডেমোক্রেটিক থাকবো কি থাকবো না এই ধরনের ইন্টারন্যাশনাল কোনো চাপ ফিল করার প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ কি বলে, বাংলাদেশের জনগণ কি বলে, সেদিকে তাকিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ডিসিশন নিতে হবে। এলাইন ওসমান, দল হিসেবে
আওয়ামী লীগের নেতৃত্বেই গণহত্যাটা হয়েছে। আমরা লক্ষ্য করছি দলকে পাশ কাটিয়ে কেউ কেউ দলীয় নেতাদের অভিযুক্ত করার চেষ্টা করছে। 4 অগাস্ট যে চিত্রটি দেখেছি, আওয়ামী লীগের সমস্ত সংগঠনের লোকজন মাঠে নেমেছে এই ছাত্রদের হত্যার ব্যাপারে, গণ অভ্যুত্থান ঠেকানোর ব্যাপারে। এখন প্রশ্ন হলো যে তাহলে দলটির কোনো দায় নেই এই গণহত্যার? আরেকটি বিষয়, আমরা দেখছি যে ফ্যাসিস্ট বিরোধী প্রধান রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে অনেকটাই নীরব। কেউ তো বলেও দিয়েছেন যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। কেন এমনটা হচ্ছে? আওয়ামী লীগ যে হত্যাগুলি করেছে তার বিচারটা হলো 1 নম্বর আমার কাছে, এবং এ পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড করেছে তার বিচার হতে হবে ফার্স্ট। আমি লক্ষ্য করছি যে লোকেরা অনেক বেশি সংস্কার, নির্বাচন ইত্যাদি নিয়ে কথা বলছে, কিন্তু এই বিচারটা নিয়ে তাদের কথাবার্তা কম। এবং জার্মানিতে দ্বিতীয় মহাযুদ্ধে নাজিদের দ্রুততম সময় বিচারই নির্ধারণ করে দিয়েছিল নাৎসিদের নাৎসিদের ধ্বংসাবশেষ। 11 মাসের মধ্যে বিচার সম্পন্ন হয়েছিল। আমাদের এখানে সেটা সম্ভব। এই বিচার যতক্ষণ পর্যন্ত আপনি না করতে পারছেন, এবং আমার কাছে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে এই বিচারটা যদি আপনারা এই সরকার যদি ইয়েতে নিয়ে যেতে পারতো, ইন্টারন্যাশনাল কোর্টে যদি নিতে পারতো, আপনি কি শুধুমাত্র ধমক দিয়ে শক্তি প্রয়োগ করে কিংবা আইনে নিষিদ্ধ করেই কিন্তু কারণ কোনো রাজনৈতিক শক্তিকে করা যাবে না, ও আরেক নামে আবির্ভূত হবে। অতীতে অনেক জায়গায় দেখা গেছে যে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু সে আরেকটা নাম নিয়ে আরেকটা নামে সে আবির্ভূত হয়েছে। এখানে একটা সমস্যা দেখা দিয়েছে। আপনি লক্ষ্য করেছেন যে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে। আওয়ামী লীগ দলটি যেহেতু নিষিদ্ধ নয়, তাহলে এই দলের লোকজন যদি মিছিল করে আপনি তো বাধা দিতে পারবেন না। হলো যে ওরা যখন দেখেছে যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি যারা ঠিক আগস্ট জুলাইয়ের পর ঐক্যবদ্ধ ছিল, তাদের মধ্যে বিভেদ, এবং বরঞ্চ মাঠ পর্যায়ে অনেক জায়গায় মিলেমিশে অনেক কিছু করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং তারা সাহসের জায়গাগুলি পেয়েছে। একেবারে নৈতিকভাবে তারা কিন্তু নাই, তাদের অবস্থানটা নাই, যে কারণে ঝটিকা মিছিল করছে। ঝটিকা মিছিল মানে কি? যে আপনি গর্তের মধ্যে ডুবে আছেন। আমার কথা হলো যে রাষ্ট্রকে অবশ্যই যে হত্যাকাণ্ডগুলি করেছে তার বিচার সম্পন্ন করার 1 নম্বর এজেন্ডা। আপনি এই রাষ্ট্রকে যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দাঁড় করতে চান, তাহলে যারা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করে অন্যায়ভাবে হত্যা করেছে তাদের বিচারগুলি হতে হবে। গত 15 বছর ধরে যারা ভোট দিতে পারে নাই এবং যারা নতুন ভোটার হয়েছে, তারা অধিকাংশই গত অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছিল। তারা তো জোরালো হয়ে বলবে আমরা ইলেকশন চাই, আমি ভোট দিতে চাই, কিন্তু জনগণ সেটা দেখা যাচ্ছে না। এই প্রথম লক্ষ্য করলাম যে জনগণ ভোট বিমুখ, যে কোনো কারণে হোক না কেন। আমাদের দেশে গত 54 বছরে যতগুলি পরিবর্তন হয়েছে, কোনো পরিবর্তনে কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে নাই। একজন আমেরিকান বিখ্যাত দার্শনিক বা সমাজবিজ্ঞানী এরিক হোপার, উনি বলছেন যে একটা বড় পরিবর্তন হলে ওর অভিজ্ঞতা মানে বড় পরিবর্তনের অভিজ্ঞতা সহ্য করার মতন ধৈর্য আমাদের থাকে না, একটা খাপ ছাড়া ভাব হয়। এই খাপ ছাড়ারা অনেক সময় উত্তেজনার শিকার হয়, যেটা আমাদের মধ্যে আমরা এখন দেখতে চলছে। এই যে উত্তেজনা, কিন্তু আমাদের দরকার যে প্রতিটি নতুন ক্ষেত্রে খাপ খেয়ে নেওয়া। আমার ছোটোবেলার থেকে দেখছি আমাদের লোকের পজিটিভ মানে নেগেটিভ রাজনীতি করে। এই নেগেটিভ রাজনীতির ফলশ্রুতি হলো এই ফ্যাসিবাদ। এটার থেকে বেরিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক আলাইনাজ খান, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। সালেউদ্দিন সিফাত, আপনাদের নিয়ে সমালোচনার রয়েছে,
কিছু সমালোচনার ভিত্তি সম্ভবত আপনারা নিজেরাও তৈরি করেছেন। রাজনীতিতে আসলে 100 গাড়ি লাগবে, প্রাডো নিতে হবে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার কাছ থেকে, পাঠ্যপুস্তকের কাগজ সাপ্লাই করে বড়লোক হতে হবে। এই এনসিপি কিন্তু গণরুম থেকে গণ অভ্যুত্থান করেছে। বিশ্ববিদ্যালয়ের গণরুম বাংলাদেশে খুব পরিচিত একটি শব্দ। সেই বিশ্ববিদ্যালয়ের গণরুম থেকে তারা গণ অভ্যুত্থান করে একটা ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক করে দিয়েছে রীতিমতো। আপনারা কি আওয়ামী লীগের জুতায় পা দিয়ে নির্বাচন পার হতে চাচ্ছেন? এনসিপির শুরু থেকে যখন জাতীয় নাগরিক কমিটি আমরা ছিলাম তখন থেকে আমরা বারবার বলে এসেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। তার মানে হচ্ছে পুরনো যে সকল রাজনৈতিক সংস্কৃতি আছে সেখান থেকে আমাদের মুক্ত হতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের যে শোডাউন কালচার, যেখানে গাড়ি বহর নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত। এই ধরনের কালচারের বিপরীতে তো আমরা সবসময় দাঁড়িয়েছি এবং আমাদের অবস্থান আছে। কিছু ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে অভিযোগ আছে, ইকোনমিক ট্রান্সপারেন্সি যেখানে ব্যাঘাত ঘটেছে সেই ধরনের কিছু অভিযোগ এসেছে, যেমনটা আপনি একটা দুটো ঘটনার কথা উল্লেখ করলেন। যেগুলোই আমাদের ব্যাপারে এই ধরনের অভিযোগ এসেছে, যখনই আমরা একদম আর্লিয়েস্ট পসিবল টাইমে আমরা সেই সকল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং তাদেরকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে এবং তার বিরুদ্ধে দেখা গেছে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদেরকে কিন্তু দলীয় কোনো কার্যক্রমে আমরা সম্পৃক্ত করছি না। গণরুম থেকে গণ অভ্যুত্থান, এটা অত্যন্ত সুন্দর একটা শব্দবন্ধ আপনি ব্যবহার করেছেন। কিন্তু এই গণরুম থেকে যখন গণ অভ্যুত্থান হচ্ছে তখন বাংলাদেশের অসংখ্য তরুণ লয়ার্স, বাংলাদেশের অসংখ্য তরুণ ডক্টরস, বাংলাদেশের অসংখ্য তরুণ ইঞ্জিনিয়ার্স, এই ধরনের আরও অনেক পেশাজীবীরা কিন্তু এই অভ্যুত্থানে সংযুক্ত হয়েছে। তো আমাদের এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে আমরা কিভাবে আমাদের অর্থনৈতিক যে কর্মকাণ্ড আছে সেটাকে আমরা কিভাবে পরিচালনা করব, আমাদের আর্থিক যে যোগানটা সেটা কিভাবে হবে, আমরা এখানে কিছু মডেল আমরা চিন্তা ভাবনা করে রেখেছি এবং সেগুলো বাস্তবায়ন অতি শীঘ্রই আপনি দেখতে পাবেন। যেমন একটা মডেল হচ্ছে আমরা একেবারে তৃণমূলের ওয়ার্ড পর্যন্ত সদস্য সংগ্রহের ক্ষেত্রে প্রত্যেকটি একটা ফি নির্ধারণ করেছি আমরা। এখানে আমরা আবুল হাশিমের কথা বলতে পারি। জনাব আবুল হাশিম আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম, বাংলাদেশের মানুষের এই জনপদের মানুষের জনকল্যাণের একদম অন্যতম প্রবাদ পুরুষ। তো তারা বদরুদ্দিন উমরের বাবা, এই কথা বললে আরো বেশি চিনবে তরুণ সমাজ। আবুল হাশিম সাহেব একটা মডেল বের করেছিলেন তখন, যে তৃণমূল পর্যন্ত কিভাবে একটি দলকে পৌঁছানো যায় এবং কিভাবে তৃণমূলের টাকা দিয়ে, কিভাবে তৃণমূল থেকে যে চাঁদা আসে সেটা দিয়ে কিভাবে আপনি একটা দল, ওই সময় 80,000-এর বেশি লিস্টেড করেছিলেন, এই ধরনের প্রকল্প তিনি পরিচালনা করেছেন। তো আমরাও সেরকম করছি যে আমরা প্রত্যেকটি জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি যারা সদস্য আছে আমরা সদস্য ফর্ম বিতরণ করব। এই বিষয়টি লিখিতভাবে কবে আসবে আপনাদের? এটা শীঘ্রই আসে, আমাদের ইতিমধ্যে এই কার্যক্রম চলমান আছে। আপনারা যে ভাষা এবং যেভাবে প্রতিপক্ষকে আক্রমণ করছেন সেটি অন্য সব রাজনৈতিক দলের নেতাদের মতোই। আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের পরামর্শ হলো যে অন্য রাজনৈতিক নেতাদের সব কথার জবাব না দিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক মতো করা উচিত। এই বিষয়ে কি বলবেন? আমরা তো আমাদের কাজটা ঠিকঠাক মতোই করছি এবং আমরা, আপনি দেখতে পাচ্ছেন রাজনৈতিক পরিসরে বলেন সর্বময় আমরা সরব অবস্থান ভূমিকা পালন করছি। বরং আমরা দেখতে পাচ্ছি যে অন্য অনেকে যে ভাষায় এবং যে ভঙ্গিতে আমাদেরকে আক্রমণ করছেন সেটি আমাদের জন্য খুবই হতাশাজনক মনে হয়েছে তরুণ হিসেবে। যেমন অনেক জায়গায় আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে আমরা বাধার শিকার হচ্ছি, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের নেতাকর্মীদের নামে ইভেন মামলা দিয়ে তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করার ব্যাপারও ঘটেছে অনেক জায়গায়। তো ফলে এইটার বিপরীত যে চিত্রটা আছে সেটাও আশা করি আমাদের বলা উচিত যে আমাদের দলের যদি কারো ইকোনমিক ট্রান্সপারেন্সির জায়গায় ব্যাঘাত ঘটে, আমাদের আভ্যন্তরীণ যে সমালোচনা তাকে আভ্যন্তরীণ সমালোচনার মুখে পড়তে হবে এবং আভ্যন্তরীণ যে উদ্যোগ সে উদ্যোগে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু এটাই না, বরং আমরা এটাও স্পষ্ট করে বলেছি যে এই ধরনের যাদের করাপশনের সাথে জড়িত প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা না, বরং আমরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দুর্নীতি দমন কমিশন যারা যারা এই ব্যাপারে কাজ করতে আগ্রহী, ইচ্ছুক বা যারা এই ব্যাপারে কাজ করবে তাদেরকে আমরা হেল্প করব, ফ্যাসিলিটেট করব। এলাই নওয়াজ খান, আপনার কলামে আপনি লিখেছেন যে তরুণরাই বাংলাদেশকে বদলে দিতে পারবে। 2 মাস বয়সী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে মূল্যায়নের সময় এখনো কিন্তু আসেনি। তাদের কাছে আপনার প্রত্যাশা বা আশাটা কি? যোদ্ধা ছাড়া কেউ জাতীয়তাবাদী হতে পারে না, আর কেউ জাতীয়তাবাদী না হওয়া পর্যন্ত আপনার একটা রাষ্ট্রকে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে ধরে রাখার সক্ষমতা অর্জন করবে না। আমি সবসময় এই তরুণদেরকে এটাই প্রত্যাশা করি যে তরুণরা, এবং পৃথিবীতে সর্বকালে সব জায়গাতেই যুদ্ধ করেছে তো তরুণরা, কোনো বৃদ্ধ লোক তো যুদ্ধ করে নাই।
যুদ্ধ করেছে তারা, জীবন দিয়েছে তারা, রাষ্ট্র গঠন করেছে তারা। আমার যেটা এখন মানে যেটা দরকার সেটা হলো এই তরুণ ছেলেরা তো ওই পুরানো গদভাতা রাজনীতি থেকে একটু ডিফারেন্ট জায়গায় যেতে চায়। সে জায়গায় যাইতে গেলে অবশ্যই তাদেরকে আরও 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 বেশি করে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এবং শুধুমাত্র পুস্তকের কতগুলি কথাই তো জ্ঞান না, মাঠের যারা অভিজ্ঞতা লাগবে। মাঠের অভিজ্ঞতা, যারা বাস্তবে ঘটনাগুলি দেখেছে তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করা। তরুণ বয়সে অর্থের লোভ, এটা আমার খুব লাগে, খারাপ লাগে আর কি। কারণ এখনও তাদের বয়স হয় নাই অর্থ, কিন্তু এই রাষ্ট্র এত বেশি লোভে সবাইকে লোভ ঢুকিয়ে দিচ্ছে। মানে উপরের তালায় যখন কারাপশনটা হয়, এবং একই গ্রামে এক বন্ধু কৃষিকাজ করছে, সে স্কুল ড্রপার, আর এক বন্ধু কোনো কারণে পুলিশে কিংবা অন্য জায়গায় চলে গেছে, ও যখন দেখে যে প্রচুর অর্থ কামাই করছে আর ও এখনও পড়ে গেছে, তখন তার মধ্যে এক ধরনের বড় হওয়ার, এখন যেমন এই রাষ্ট্রই ওই সাধারণ মানুষের মধ্যে আকাঙ্ক্ষাটা জাগিয়ে দিয়েছে সবার ধনী হতে হবে। একজন ফুটপাতে যে ব্যবসা করে তার মধ্যেও আকাঙ্ক্ষা। এখন আমাকে ব্যাপার হলো যে নীতিগত একটা জায়গায় এই রাষ্ট্রকে যেতে হবে। রাষ্ট্র নীতিহীন হয়ে গেছে, Right. রাষ্ট্র শোষণের থেকে শোষণকারী হয়ে গেছে। এই শোষণকারী যন্ত্রটাকে একটা নৈতিক মানদণ্ডে দাঁড় করার জন্য এই ছেলেগুলিরা যেটাকে বলা হয় ভ্যানগার্ড হিসেবে কাজ করবে, এটা আমি মনে করি আর কি। এখনই তারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে এমনটা না, কিন্তু একটা নৈতিক খুব জোরালো নৈতিক শক্তি নিয়ে এই ছেলেরা যে দাঁড়াতে পারে, অবশ্যই আমি মানে কারেকশনটা হলো প্রগতিশীলতা। রাইট। একটা ভুল হবে, কারেকশন হবে এটা। আর যারা কারেকশন করে না, ভুলকে বড় করে, তারাই ফ্যাসিস্ট হয়ে ওঠে। এবং আমি মনে করি যে কেন পলিটিশিয়ানরা মানে জনগণের মধ্যে বন্ধু হবে না, শাসক কেন হবে, তাকে ভয় পাবে কেন? আমাদের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা লোকে নেই যে পলিটিশিয়ানকে বিহেভ করতে হবে। আমি যেটা মনে করি যে এই তরুণ ছেলেদেরকে ওই জায়গাটা যেতে হবে যে আমি তোমাদের বন্ধু, জনগণের বন্ধু, জনগণের ভালো না লাগা এটা দৃষ্টান্তগুলি তার লোকের সামনে আসতে হবে। তারা যে এত বড় ফোর্স আছে, তাদের এখনও মানসিক শারীরিক সব শক্তি আছে, তাদেরকে দেখাতে হবে জনগণকে যে এই পার্টিটা জনগণের পার্টি এবং জনগণের কল্যাণের জন্য কাজ করে। এলাইনওয়াজ খান এবং সালেউদ্দিন সিফাত, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।